ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। দেখো, আজকে আমি এই ক্লাসের মধ্যে কেপিএসআই ফিলিমস 2023-এ যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষারই প্রিভিয়াস ইয়ার যে ম্যাথ, সেই পরীক্ষাতে যে অঙ্কগুলো এসেছিল সেই অঙ্কগুলো আমি এই ক্লাসের মধ্যে সলভ করাবো। দেখো, যেহেতু এই প্রশ্নগুলো অ্যান্সার কি থেকে নেওয়া, তাই হয়তো অ্যান্সারটা দেখা যাবে। দেখো, আমি দেখে দিয়েছি এখানে। প্রথম প্রশ্নটা দেখো, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এই প্রশ্নতে যখন তোমাকে এখানে বলবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, ঠিক আছে, তখন তোমাকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা যখন বলবে তখন তোমাকে HCF, ঠিক আছে, মানে গসাগু বার করতে হবে তোমাকে, ঠিক আছে, এই সংখ্যার গসাগু বার করতে হবে। তোমরা এই অঙ্কটার যে গসাগু সেটা তোমরা 123, 178 আর 244-এর এইভাবে যে গসাগু বার করে তোমরা এইভাবে করতে পারো। কিন্তু সময় বাঁচানোর জন্য তুমি এই অঙ্কটা এইভাবে করতে পারো। 123 আর 178-এর মধ্যে ডিফারেন্স কত? দেখো, ডিফারেন্স কত? 55। আর এই 178 আর 244-এর ডিফারেন্স কত? 66। তোমরা এই ডিফারেন্সের গসাগু বার করতে পারো। কত? দেখো, 5 11 55, 6 11 66। আর কি যাবে না। তাহলে গসাগু পেয়ে গেলাম কত? 11। তাহলে এর অ্যান্সার, সঠিক অ্যান্সার কী হবে? 11। দেখো, এখানে দেওয়া আছে। পরবর্তী প্রশ্নটা দেখো, এখানে অ্যান্সার দেখা যাচ্ছে, আমি দেখে দিচ্ছি এখানে, ঠিক আছে। এটা দেখো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। এখানে পূর্ণবর্গ বলেছে, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য। যদি বলতো শুধু সেই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 21, 36 আর 66 দ্বারা বিভাজ্য, তখন একটা আলাদা অ্যান্সার আসবে। আর যদি বলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা এই প্রশ্নতে বলেছে, তখন কিন্তু আলাদা অ্যান্সার আসবে। দেখো, আমি দুটো অ্যান্সার তোমাদেরকে বার করে আমি দেখিয়ে দিচ্ছি। এই অ্যান্সারটা বার করার জন্য প্রথমে তোমাকে 21, 36 আর এই 66 এলসিএম বার করতে হবে। সব থেকে ছোটো সংখ্যা দিয়ে এলসিএমটা বার করো। 3 দিয়ে দেখো, 3 7 21, 3 12 36, 3 22 66। একে দেখো 2 দিয়ে যাবে, এখানে 7, 2 6 দুগুণে 12, 11 দুগুণে 22। আর কিন্তু যায় না এলসিএম, ঠিক আছে। যদি বলতো শুধু সেই ক্ষুদ্রতম সংখ্যা বার করো যা 21, 36, 66 দ্বারা বিভাজ্য, তাহলে কিন্তু আমাকে এই সংখ্যা কয়টা বার করলেই হয়ে যাবে, শুধু এর এলসিএম। কিন্তু যখন বলেছে পূর্ণবর্গ সংখ্যা, তখন কিন্তু প্রত্যেকের পূর্ণবর্গ করার জন্য জোড়া জোড়া নিতে হবে। দেখো, এখানে 6 আছে মানে কি 3 আর 2 6 হয়, 3 গুণ 2, ঠিক আছে। তাহলে এদের জোড়া পাচ্ছি। তাহলে এখানে দেখো যে এই যে 3 আর 2 আর এই 6, এদের জোড়া কিন্তু আমি পেয়ে যাচ্ছি। আর 7 আর 11 কিন্তু সিঙ্গেল আছে। তাহলে দেখো এর এলসিএম কত বেরোচ্ছে। এলসিএম দেখো, 3 গুণ 2 গুণ 7 গুণ 6 গুণ 11। যদি আমি সব গুণ করি তাহলে কত আসবে? দেখো এর এলসিএম হবে কত? দেখো, এখানে হবে 2 7 7 2, ঠিক আছে। এটা হচ্ছে এলসিএম কি, এটা হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যা এই সংখ্যা দ্বারা বিভাজ্য। যেহেতু পূর্ণবর্গ বলেছে, তার জন্য এই পূর্ণবর্গ করার জন্য এই 7 একটা সিঙ্গেল, তার জন্য একে গুণ করতে হবে একবার 7 দিয়ে, 11 সিঙ্গেল আছে, গুণ করতে হবে আর 11 দিয়ে। তাহলে 11 দিয়ে। তাহলে দেখো 7 আর 11, তাহলে 7 11 77। এই পুরো সংখ্যাটাকে আবার যদি আমি এই 77 দিয়ে গুণ করি, তাহলে সেই আমি পূর্ণবর্গ সংখ্যা পাবো, যেটা এই 21। দেখো, আমি এই 77 দিয়ে এখানে গুণ করেছি, অ্যান্সারটা আছে 21, 34, 44। এটা হচ্ছে সেই অ্যান্সার বা সেই পূর্ণবর্গ সংখ্যা যেটা বিভাজ্য। দেখো, এখানে অ্যান্সারে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো, এখানে বলছে অরুণ ইংরেজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের সমষ্টি 170। ধরো, এখানে এটা ইংরেজি আর এই ম্যাথামেটিক্স হচ্ছে, আমি এদের প্রাপ্ত নম্বরের সমষ্টি যোগফল দেওয়া আছে 170, ঠিক আছে। পরে দেখো, প্রাপ্ত নম্বরে তাদের বিয়োগফল দিয়েছে, নম্বরের পার্থক্য মানে বিয়োগফল। তুমি ধরো এটা ইংরেজি, এদের বিয়োগফল, তাদের পার্থক্য দেওয়া আছে কত? 10। তাহলে কি বলেছে? ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত বার করতে বলেছে। ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত, এই ইংরেজি ইজ টু ম্যাথ, ইংলিশ আর ম্যাথ, এদের অনুপাত কত হবে সেটা বার করতে বলেছে। তোমরা দেখো, যখন তুমি সংখ্যায় ধরো যে দুটোর যোগফল দিয়েছে আর দুটোর বিয়োগফল দিয়েছে, তাহলে যদি কোনো সংখ্যা দুটির যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে সংখ্যা দুটো বার করার নিয়ম কি জানি। কথা ধরো, এই যে আমি ধরো বড় সংখ্যা বার করব, তাহলে তোমরা জানো এই নিয়মটা যে যোগফল প্লাস বিয়োগফল বা 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাওয়া যায়। আবার এই ছোট সংখ্যার পাওয়ার জন্য আমাকে কী করতে হয়? যোগফল মাইনাস বিয়োগফল, ঠিক আছে, একে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো, প্রথমে আমি বড় সংখ্যাটা যদি বার করি তাহলে কী করব? 170 প্লাস 10 করব, যোগ করব দুটোকে, 2 দিয়ে ভাগ করব, কত হয়? 180। 180কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 90। তারপরে যদি আমি ছোট সংখ্যা বার করি, যোগফলকে বিয়োগফল করব, এই যে যোগফল আছে সেখান থেকে বিয়োগফলটাকে বিয়োগ করব, 170 মাইনাস 10/2, তাহলে কত হয়? 160। 160কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 80।
তাহলে দেখো এখানে একটি সংখ্যা কত পেলাম 90, অপর সংখ্যাটা কত 80। যদি আমি এখানে অনুপাত বার করি তাহলে 9:8। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা এখানে অ্যান্সারটা দেখতে পাবে। দেখো এই অঙ্কটা বলেছে এক ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা, মানে ডবল হচ্ছে সংখ্যাটা। এইভাবে সঞ্চয় করতে শুরু করে 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে। প্রশ্নটা কেমন বলেছে দেখো, প্রশ্নটা বলেছে সে এই যে প্রথম দিনে সে কত করছে 1 টাকা, তারপরে দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে এর ডবল 4 টাকা, চতুর্থ দিনে এর ডবল মানে 8 টাকা, এইভাবে সে সঞ্চয় করছে। ঠিক আছে, এই অঙ্ক করার জন্য তোমাদেরকে একটা সূত্র সাহায্য করতে হবে। এই অঙ্ক দেখো, সেই সূত্রটা আমি লিখছি এখানে, যে এ ইন্টু ওয়ান মাইনাস আর এর পাওয়ারে হবে এন। ঠিক আছে, তারপরে এখানে বাই দিতে হবে 1 মাইনাস আর। তুমি দেখো এখানে, এবার আমি যদি তোমাদেরকে এখানে বলি, এখানে দেখো আমি এখানে লিখছি এ মানে কি এখানে ধরবো তোমাকে, আর এ মানে তোমাকে এখানে ধরতে হবে, আর সমান কি আর এন সমান কি। দেখো এখানে এন মানে হচ্ছে পদ সংখ্যা, এখানে 12 দিনের কথা বলা আছে, তাহলে এন এর মান পাবো এখানে আমি কত 12। আর এখানে আর সমান কত হবে বলো, আর সমান এটা 2। আর মানে কি, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, আর মানে হচ্ছে এখানে সাধারণ অনুপাত। ঠিক আছে, সাধারণ অনুপাত, তাই আর মানে আমি এখানে 2 পেলাম। আর 1 কি, 1 হচ্ছে প্রথম পদ। ঠিক আছে, প্রথম পদ কত 1। ঠিক আছে, এই নিয়মগুলো ধরে আমাকে এই সূত্রতে বসিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখবো কি এ কত 1, সূত্রতে শুধু মান বসাও, তারপর ব্র্যাকেটে 1 মাইনাস আর এর মান কত, আর এর মান কত 2, 2 এর পাওয়ারে কি বলেছে এন এর মান কত 12, ব্র্যাকেট ক্লোজ করো। তারপর বলেছে 1 মাইনাস আর এর মান কত 2। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 12 পাওয়ারে 2 এর পাওয়ারে 12, মানে এটা কত হবে দেখো, এখানে 12 পাওয়ারে কি হবে, 1 এর সাথে গুণ করা মানে কি 1 মাইনাস 12 পাওয়ারে হবে তোমার 4096। দেখো আমি এখানে করে দেখলাম 4096। আর নিচে 1 থেকে 2 মাইনাস করলে কত হয় -2 আছে। তাহলে আমি এখানে দেখো এখানে 1 মাইনাস হবে, এটা বড় সংখ্যার আগে মাইনাস হবে মানে কি 4095, এখানে মাইনাস থাকবে। আর নিচে কি হবে, এটা -1 হবে, নিচে -1, তাহলে মাইনাস কাটলাম, আর 1 দিয়ে কাটা মানে কি নিচে 1-এর কোনো ভ্যালু নেই, তাহলে 4095 এটা হবে অ্যান্সার। ঠিক আছে, 4095 অ্যান্সার, তোমরা অ্যান্সার দেখতে হবে। তাহলে এই সূত্রতেই করতে হবে, এটা হচ্ছে সেই রুলস। তোমরা এরকম অঙ্ক করার জন্য, এটা নতুন টাইপের অঙ্ক, আগামী পরীক্ষার জন্য কিন্তু এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখতে হবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 3:5, প্রতিটি সংখ্যার সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যার অনুপাত হয় 5:7। দুটি সংখ্যার সমষ্টি কত। এই অঙ্কগুলো সচরাচর এইভাবে করা যায়, তুমি একটা সংখ্যা ধরো 3x, তার সঙ্গে 10 যোগ করো, পরের সংখ্যাটা ধরো 5x, তার সঙ্গে 10 যোগ করো, অনুপাতটা কত হয় 5:7। এভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারো। আর একটা নিয়ম আমি দেখাচ্ছি, এইভাবে সবাই করে, তোমাদের জন্য আমি আর একটা যদি নতুন নিয়ম দেখাই, আমি ধরো 3:5 আছে, তো তারপরে অনুপাত কত হয় 5:7, প্রতিটি সংখ্যার সঙ্গে 10 যোগ করো, প্রতিটি সংখ্যার সঙ্গে 10, ধরো 3 7 এদিকে যদি আমি গুণ করি কত হয় 21, আর এদিকে দেখো কত 5 আর 5 কত হয় 25, তাহলে এদের ডিফারেন্স কত হবে 4। আর এদিকে দেখো এখানে দেখো 5 10 50, আর 7 10 70, এইভাবে গুণ করলাম, এভাবে গুণ করলাম, তাহলে ডিফারেন্স কত 20। তাহলে 4-এর মান যদি আমি 20 ধরি, তাহলে 1-এর মান কত 5। কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি কত, সংখ্যা দুটি কত 8, তাহলে 8-এর সাথে 5 গুণ করলে কত হয় 5 8 40, এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে করতে পারো, এভাবে করতে পারো, এই পদ্ধতিটা বেশি তাড়াতাড়ি হবে আমার মনে হয়। এই অঙ্কটা দেখো, বাংলাটা নেওয়া হয়নি এখানে। দেখো বলেছে 9195 ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং এ বি সি, এই টাকাটা এ বি সি এর মধ্যে ডিস্ট্রিবিউট মানে ভাগ করতে হবে। বলেছে যদি 45 টাকা, 60 টাকা এবং 90 টাকা রেসপেক্টিভলি ডিডাক্টেড ফ্রম দ্য সাম অফ দ্য রেশিও অফ মানি রিসিভ বাই এ বি। যদি কি বলছে দেখো এখানে 45 টাকা, 60 টাকা, 95 টাকা, 45, 60 আর এই 90 টাকা রেসপেক্টিভলি আর ডিডাক্টেড ফ্রম দ্য সাম অফ দি রিসিপ্ট, তারা যে টাকা পাবে সেখান থেকে যদি এই টাকাটা মানে বাদ দেওয়া হয়, ঠিক আছে, বলছে দ্য রেশিও অফ মানি রিসিভড বাই, তারপরে যে টাকাটা পাবে তারা সেটা কিন্তু এই অনুপাতে 2:3:4 অনুপাতে ভাগ হবে। বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট রিসিভড বাই বি, তাহলে বি কত টাকা পাবে। তোমরা দেখো এই অনুপাতে আমাদেরকে ভাগ করতে হবে কত, 2, 3 আর 4 অনুপাতে ভাগ হবে কখন, যখন এই 45, 60 আর 90 টাকা যদি আমি বাদ দিই, তাহলে এই তিনটাকে যদি আমি যোগ করি কত টাকা বাদ দিতে হচ্ছে আমাকে, দেখো 150, 45, 195 টাকা।
আমাকে এই 195 টাকা বাদ দিতে হবে, তারপরে সেটা অনুপাতে ভাগ করতে হবে। কোনখান থেকে বাদ দিতে হবে? এই 9195 থেকে 195 তুমি বাদ দাও, কত থাকছে? 9000 টাকা থাকছে। তাহলে অনুপাত কত হবে তুমি দেখো, 5/4 তাহলে এই 9 অনুপাত মানে 9000 যদি পাই আমি, তাহলে 1 অনুপাত মানে কত? 1000 টাকা পাবো আমি, ঠিক আছে? 1 অনুপাত মানে যদি 1000 টাকা হয়, তাহলে রিসিভ বাই বি এর কথা বলছে, তাহলে বির কত? 3 অনুপাত মানে কত? 3000, ঠিক আছে? আমি বি এর কত টাকা বাদ দিয়েছিলাম? 60 টাকা বাদ দিয়েছিলাম, এখানে 60 টাকা যোগ করো, তাহলে কত হবে? 3060 টাকা বি পাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এই প্রশ্নটা দেখো, একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সময় লাগবে? দেখো 6টা বাজার সময় 6টা ঘন্টা পড়ে, এটা তাহলে 6টা ঘন্টা পড়তে দেখো, তাহলে সময় কতটা? এখানে আমাদেরকে কাউন্ট করতে হবে এই যে সময়ের গ্যাপ, এই সময়ের গ্যাপটা কাউন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে 6টা ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, তাহলে এখানে কত দেখো সময়ের গ্যাপ কটা? 1 2 3 4 5, তাহলে এই যে 5টা সময়ের গ্যাপ, ঠিক আছে? তাহলে এই 5টা সময়ের গ্যাপ হতে কত সময় লাগছে? 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে একে কত লাগবে? 5 দাও, একে কত লাগবে? 10/5। তাহলে বলেছে 12টি ঘন্টা পড়তে কত সময় লাগবে? 12টি ঘন্টা মানে আমরা জানি 1 কমাও, কারণ 11টি এরকম গ্যাপ থাকবে, এই 12-র মধ্যে 11টা এরকম গ্যাপ থাকবে, তাহলে 11তে কত সময় লাগবে? তাহলে করো সমান 10/5 গুণ 11, কাটো 2, তাহলে 11 দুগুণে 22, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো এই অঙ্কটা যে 1 জানুয়ারি এ এবং বি 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। 31শে ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? দেখো এই অঙ্কটা, দেখো প্রথমে এর লিখছি আমি, এ কত টাকা বিনিয়োগ করছে? 40,000, আমি 3টা শূন্য কেটে দিচ্ছি, 40 লিখছি। কতদিন খাটছে? দেখো মার্চের 1 তারিখ আরও 20,000 টাকা বিনিয়োগ করছে, তাহলে 40,000 টাকা খাটছে। দেখো জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস খাটছে, ঠিক আছে? প্লাস তারপরে সে আরও 40 সাথে 20,000 টাকা, এই 40-এর সাথে আরও 20,000 টাকা যোগ করছে, তাহলে কত হলো? 60,000 টাকা। এই টাকাটা কত খাটছে? 31শে ডিসেম্বর পর্যন্ত এটা খাটছে 10 মাস। এটা এর বি এর দেখো, বি কত টাকা বিনিয়োগ করছে? 60,000 টাকা। 60,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু জুন মাসের 1 তারিখের কথা বলেছে। তাহলে তুমি যদি দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অবধি 60,000 টাকা খাটছে, মানে 5 মাস কাটলো। তারপরে 10,000 টাকাও তুলে নেয় বি, দেখো এখানে বি 10,000 টাকা তুলে নেয়। তাহলে 60 থেকে 10 তুললো, তাহলে কত থাকলো? 50,000 টাকা। এই 50,000 টাকা কতদিন খাটছে? 31শে ডিসেম্বর পর্যন্ত হিসাব করলে 5 মাস যদি আগে কেটেছে, তাহলে এখন খাটবে 7 মাস। তাহলে দেখো 40কে এটা 80 হবে প্লাস 600, তাহলে এটা হবে 680, এটাই এর ইউনিট। আর এর যদি দেখো তুমি 5 6 30-এ 300 আর 5 7 35, 350 প্লাস যদি করি আমি, তাহলে এটা হবে 650 আর এর 680 টাকা। যদি অনুপাত করো কত হবে? 0 0 কাটলাম, তাহলে 68 আর 65 দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে? 8 5 13, 3 হাতের 1 6 6 12 আর 1 13, 133 ইউনিট পেলাম। আর এটা মোট লাভ, এটা যদি মোট লাভ হয়, তাহলে দেখো ওরা মোট লাভের কথা কত বলেছে? আমার 133 ইউনিট পেলাম, আর ওরা প্রশ্নতে বলা আছে 33,250। তাহলে এটা কাটছি, দেখো 1-এর মান কত হবে? তাহলে 33,250 বাই 133, কার মান বার করতে বলেছে? বি কত টাকা লাভ পাবে? বি এর মান কত? 65 গুণ 65। আমি যদি কাটি দেখো এটা কত দিয়ে কাটবে? দেখো 133 যদি 2 দিয়ে দিই আমি, 665 মানে এটা হবে 5 দিয়ে যাবে, 250। দেখো তাহলে 250-এর সাথে 65 যদি আমি গুণ করি তাহলে কত হবে? 250-এর সাথে যদি 65 গুণ করি আমি, তাহলে অ্যান্সার হবে 16,250, ঠিক আছে? তোমরা গুণ করে দেখতে পারো, এটা হবে অ্যান্সার। তাহলে তোমরা সিস্টেমটা বুঝতে পারছো যে এইসব অঙ্ক যদি আসে, তাহলে প্রথমে আমাদেরকে আলাদা আলাদা পার্ট করে গুণ করতে হবে, তারপরে প্রত্যেকটা পার্টকে যোগ করে আমাদের টোটাল ইউনিট তাদের ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কটা বলছে একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স 10.3 বছর। এদের মধ্যে 3 জনের গড় বয়স 12 বছর, অন্য 5 জনের গড় বয়স 9 বছর। 3 জনের 12 বছর, অন্য 5 জনের গড় বয়স 9 বছর। বাকি দুজনের গড় বয়স বার করতে বলেছে। দেখো টোটাল ছাত্র 10 জন, এদের গড় বয়স বলেছে 10.3, তাহলে গুণ করলে কত হবে? 103। এটা মোট বয়স পেলাম আমি, কত জনের? 10 জনের, এটা মোট বয়স।
বলেছে এদের মধ্যে 3 জনের গড় বয়স 12 বছর। দেখো আমি যদি আলাদা জায়গায় করি, একটু ছেড়ে করছি আমি, 3 জনের গড় বয়স বলছে 12 বছর, তাহলে মোট কত হবে 36। আর বাকি 5 জনের গড় বয়স কত বছর 9, কত হবে 5 9 45, তাহলে 5 আর 3 এই যে 8 জন, এই 8 জনের গড় বয়স কত হবে দেখো, 5 আর 6 11, 1 হাতের 1 4 4 8 81 পেলাম আমি। এটা কত জনের 8 জনের, তাহলে এখানে টোটাল 10 জন, এখনও 2 জন তো বাকি আছে। আর 2 জনের বয়স, 2 জনের গড় বয়স বলেছে, 2 জনের মোট বয়স আমি এখান থেকে 81 বাদ দিলে পাবো কত থাকে 2 আর 2 22 বছর, কি এটা 2 জনের মোট। তাহলে 2 জনের গড় করার জন্য আমাকে কী করতে হবে, এটা 2 দিয়ে ভাগ করবো, কত হবে 11। ঠিক আছে, 11টা হচ্ছে অ্যান্সার। দেখো এই প্রশ্নটা বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ ও বি 20 দিন আগে, একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, 20 দিন আগে শেষ করে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। দেখো এ বি বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ বি এর 3 গুণ, বি যদি 1 হয় তাহলে এ হবে 3। এটা কি পেলাম, এফিসিয়েন্সি পেলাম আমি। ঠিক আছে, টাইমের রেশিও উল্টো হয়, দেখি এখানে টাইমের প্রয়োজন হয় কি। বলছে এ বি এর 20 দিন আগে শেষ করে, একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে। এখানে যদি আমি টাইমের রেশিও কী হবে তাহলে দেখো, এর 3 আর এটা 1 আর 3 হবে, এটা অপোজিট হয় টাইম এফিসিয়েন্সি আর টাইমের রেশিও তোমরা জানো। তাহলে এর যদি 1 দিন সময় লাগে তাহলে বি এর সময় 3 দিন লাগবে, ডিফারেন্স কত 2। আর ওরাও কত দিন বলছে 20 দিন আগে শেষ করে, 1 10, তাহলে দেখছি এ এর সময় কত লাগবে বলো 10, তাহলে 3 ইউনিটে কত হবে 30। তাহলে আমি এখানে পাচ্ছি যে এ 10 দিনে যে কাজটা করে বি সেই কাজটা কত দিনে করে 30। ঠিক আছে, একত্রে বার করতে বলেছে, এলসিএম কত হবে 30। এ যদি 1 করে করে তাহলে এ 3 করে করবে, তাহলে টোটাল কত 4। ঠিক আছে, তাহলে এই 30 হচ্ছে এটা মোট কাজ, একে 4 দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে দেখো ভাগ করে করো, 30কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে 4 7 28, কত থাকলো 2, তাহলে 2/4 যদি আমি কাটি তাহলে কত হবে 1 2, তাহলে 7 পূর্ণ 1 2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হলো 7 পূর্ণ 1 2। দেখো এই প্রশ্নটা এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মোটামুটি একই টাইপের প্রশ্ন। এইসব টাইপগুলো কিন্তু পিআরবি প্রশ্নতে আসে, তোমরা এখানে দেখতে পাবে 2023 প্রিলিমস কেপিএসআই। ঠিক আছে, আরবি মানে রিক্রুটমেন্ট বোর্ড পুলিশে। ঠিক আছে, তো এখানে বলছে যে এ আর বি লিখলাম আমি এখানে, বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, বি যদি 1 হয় তাহলে এ 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এটা কি এফিসিয়েন্সি, তাহলে টাইম রেশিও বার করে নেবো আমি। টাইমের রেশিও কী হবে, অপোজিট হবে 1:3। তারপর কী বলছে দেখো, একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ হতে যে সময় নেয় এ নল তার থেকে 16 মিনিট কম সময় নেয়। তাহলে এই যে সময়ের ডিফারেন্স কত 2, আর ওরা কত বলছে 16 মিনিট কম সময় নেয় বলছে, তাহলে একে কত হবে 8 হবে, 1 ইউনিট মানে 8 পেলাম 1 ইউনিটের মান। বলছে একত্রে, তাহলে দেখো এখানে এ 1 ইউনিট মানে এর 8 সময় নেয়, আর বি এর 3 ইউনিট মানে কত সময় নেবে 3 8 24। তাহলে আবার একই রকমভাবে করো সেম, এ যদি 8 করে তাহলে বি করে 24, এলসিএম কত হবে 24, বি এর এফিসিয়েন্সি 1 পাবো, 8 কত পাবো 3, তাহলে 3 আর 1 4, তাহলে 4। মোট কাজ কত দেখো এখানে করছি, মোট কাজ কত এটা 24, এটা টোটাল ওয়ার্ক আমরা জানি। তাহলে 24কে 3 আর 1 4, দুজনের এফিসিয়েন্সি ক্ষমতা, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো 4 6 24। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি অ্যান্সার। এই প্রশ্নটা বলছে এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড এর গতিবেগ, বি এর বলছে 5 মিটার পার সেকেন্ড গতিবেগ, একই অভিমুখে। একই অভিমুখ মানে কি আমরা জানি দুজনেই একই অভিমুখে যাচ্ছে। ঠিক আছে, কোনো এক সময় বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল, মানে কোনো এক সময় মানে বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল। যদি এ এই জায়গায় থাকে তাহলে বি এই জায়গায় ছিল, এই যে ডিফারেন্সটা 180 মিটার। ঠিক আছে, একই দিকে যখন যাচ্ছে তখন এর থেকে বি 180 মিটার এগিয়ে ছিল। পরবর্তী 70 সেকেন্ড পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে, পরবর্তী যে 70 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে এখানে এই যে একই দিকে যখন গতিবেগ, তোমরা জানো এই অঙ্ক করার জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হয়, রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে, আপেক্ষিক গতিবেগ যখন একই দিকে যায়, একই দিকে যখন যায় তাহলে আপেক্ষিক গতিবেগ কী করতে হয়, আমাদেরকে বিয়োগ করতে হয়। আর যখন গতিবেগ বিপরীত দিক থেকে হয় তখন কিন্তু আমাদেরকে যোগ করতে হয় গতিবেগ। ঠিক আছে, তোমরা এটা জানো। তাহলে যখন এখানে একই অভিমুখে বলছে তখন আমরা কি করব, গতিবেগটা বিয়োগ করব। 8 থেকে 5 যদি আমি বিয়োগ করি তাহলে রিলেটিভ স্পিড কত পাবো আমি 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 3 মিটার পার সেকেন্ড যদি তাদের আপেক্ষিক গতি হয়, পরবর্তী 70 সেকেন্ডে তারা কথা বলছে, তাহলে একে আমি 70 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে 70 সেকেন্ডে কতটা তাদের মধ্যে ডিস্টেন্স হবে, 70 সেকেন্ডে কত ডিস্টেন্স হবে 3 7 21 210, তাহলে 210 এ যাবে। তাহলে এখান থেকে যদি 210 যায় তাহলে এত দূর আসবে ধরো, তাহলে এখানে 210 হলো, এখানে কী হলো এ আসলো।
তাহলে বি এই জায়গাতে থাকলো। তাহলে যদি 210 আর মানে এই ডিস্টেন্সে 180 ছিল, তাহলে এখান থেকে যদি আমি 180 বাদ দিই তাহলে কত হবে? 0 8 3 11 30। তাহলে বলছে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এখান থেকে এই দূরত্বটা কত হবে? 30। এখান থেকে আমি বুঝতে পারলাম, ঠিক আছে, এটা অ্যান্সার। দেখো এই প্রশ্নটা বলছে একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা গতিবেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছে, ঠিক আছে। আবার দেখো এখানে কি বলছে? বিপরীত দিকে বলছে। আমি কি বলেছিলাম? যখন বিপরীত দিক থেকে হয় তখন রিলেটিভ স্পিড যোগ করতে হয়। তাহলে দেখো, তাহলে এখানে কত আছে? 45 কিমি পার ঘন্টা যোগ 5 কিমি পার ঘন্টা, যদি আমি যোগ করি তাহলে কত হবে? 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমি কিমি পার ঘন্টায় আছে, যেহেতু এটা সেকেন্ডে বলছে, তাহলে আমি একে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে 50 গুণ 5/18। তোমরা জানো যে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। এটা আমি গুণ করলাম। তাহলে এটা কি? আমি এত স্পিড পেলাম যে এত মিটার পার সেকেন্ডে তার গতিবেগ। কত টাইমের কথা বলা আছে? একবার আমি গুণ করে দিচ্ছি, 18 সেকেন্ডের কথা বলছে। তাহলে এটা যা আসবে, তাহলে এটা স্পিড আর টাইম, তাহলে মোট দূরত্ব পাবো। এই টোটালটা হচ্ছে স্পিড আর এটা হচ্ছে টাইম। তাহলে স্পিড গুণ যদি টাইম করি তাহলে কী পাবো? আমি টোটাল ডিস্টেন্স পাবো। আর যে ডিস্টেন্সটা যাবে এই সময়ের মধ্যে সেটাই তো তাদের ট্রেনের দৈর্ঘ্য হবে বা ট্রেনের দূরত্ব হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো আমি যদি গুণ করি, 18 কাটলাম, 5 5 25, 250 এত মিটার, ঠিক আছে। দেখো এখানে ABC একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট এবং বি ঘাটটি এ ও সি এর মাঝখানে আছে। নদীর স্রোত সি থেকে এর দিকে। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসে 6 ঘন্টা 20 মিনিট সময় নেয়। নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়। সি থেকে এতে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে? দেখো একটি নদীর 3টি ঘাটের কথা বলা আছে। এখানে ধরো এ, মানে এদের ডিস্টেন্স সমান বলা আছে, এই মিডিলে বি হবে আর এখানে সি হবে। এর যে ডিস্টেন্স বা দূরত্ব, ঠিক আছে, এটা সমান। একটা ঘাট আর এখানে একটা ঘাট, এদের দূরত্ব সমান বলছে। দেখো তারপরে বলছে যে নদীর স্রোত সি থেকে এর দিকে প্রবাহিত। নদীর স্রোত কিন্তু এই সি থেকে এর দিকে প্রবাহিত না, এইদিকে নদী প্রবাহিত হচ্ছে, নদী এইদিকে প্রবাহিত হচ্ছে, সি থেকে এর দিকে প্রবাহিত। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে। একটি নৌকা, দেখো এখানে একটি নৌকা এ থেকে বিতে যায়, ঠিক আছে, আবার বি থেকে এতে ফিরে আসে। এই যে যাওয়া আর আসা দুবার, মোট কত সময় লাগছে বলছে? 6 ঘন্টা 20 মিনিট সময় লাগে। আবার বলছে একটি নৌকা এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় লাগে। আবার একটা নৌকা ধরো, আবার একটি নৌকা এ থেকে আবার একটা নৌকা এই এ থেকে একদম সি পর্যন্ত টোটাল আসতে সময় কত লাগে বলছে? 8 ঘন্টা সময় লাগে। 8 ঘন্টা সময় কেন লাগছে? কারণ এটা পুরো গতিবেগটা কিন্তু প্রতিকূলে, 8 ঘন্টা সময় লাগে। আর একবার প্রতিকূলে আসে আবার অনুকূলে যায়। তাহলে তুমি এখানে বুঝতে পারবে যে টোটাল আসতে এই ডিস্টেন্সটা যদি সমান থাকে, ঠিক আছে, এই টোটাল আসতে যদি 8 ঘন্টা সময় লাগে তাহলে এটুকু আসতে 4 ঘন্টা সময় লাগবে প্রতিকূলে, এইটুকু আসতে 4 ঘন্টা সময় লাগবে প্রতিকূলে। বুঝতে পারছো আশা করি। তাহলে এটুকু আসতে যদি 4 ঘন্টা সময় লাগে প্রতিকূলে, আবার এখান থেকে আবার এখানে আসতে টোটাল সময় যদি 6 ঘন্টা লাগে, তাহলে আমরা জানি শুধু আসতে 4 ঘন্টা লাগছে। তাহলে এই ফেরার সময়টা কত হবে? 6 ঘন্টা 20 থেকে যদি আমি 4 ঘন্টা বাদ দিই তাহলে কত হবে? 2 ঘন্টা 20 মিনিট। বুঝতে পারছো? তাহলে আমার এই অনুকূলে বি থেকে এতে আসতে 2 ঘন্টা সময় লাগছে, 2 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। কারণ এই সময়টা এ থেকে বিতে আসতে যদি 2 ঘন্টা 20 মিনিট সময় লাগে, তাহলে বি থেকে এতে তো আবার সেই 2 ঘন্টা 20 মিনিটই সময় লাগবে, কারণ ডিস্টেন্স সমান বলছে, ঠিক আছে, 2 ঘন্টা 20 মিনিট। তাহলে এই 2 ঘন্টা 20 মিনিট আর এই 2 ঘন্টা 20 মিনিট কী বলছে আমাকে? সি থেকে এতে ফিরতে, অনুকূলে ফিরতে। আমরা অনুকূলে জানি যে এখানটুকু 2 ঘন্টা 20 মিনিট লাগছে, আবার এখান থেকে এটুকু 2 ঘন্টা 20 মিনিট। টোটাল এখান থেকে এখানটা কত? 2 ঘন্টা 20 আর 2 ঘন্টা 20 যোগ করলে কত হবে? 4 ঘন্টা 40। এটা হবে আনসার, ঠিক আছে। সহজ করে বুঝিয়েছি, হয়তো একটু সময় লাগছে, তোমরা ধৈর্য ধরে দেখো। এই আমার ক্লাসগুলো যারা একদম নতুন, অঙ্ক একটু কাঁচা, তোমরা নতুন প্রিপারেশন হচ্ছে তাদের জন্য। আমরা জানি অনেক ভালো ছেলে আছে, আমার ভিডিও দেখে হয়তো পছন্দ হবে না, আমি একটু বেশি কথা বলছি। যারা জানে না অঙ্ক তাদের বোঝানোর জন্য আমি বেশি বলছি, ঠিক আছে। যারা জানো অঙ্ক তোমরা না দেখলেও হবে, অসুবিধা নেই। যারা জানে না আমি তাদের জন্য ভিডিওগুলো করছি। যদি ভিডিওটা মনে হয় যে তোমাদের দেখে কোনো উপকৃত হয়েছে, হেল্পফুল হচ্ছে, তো ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও চ্যানেলটাকে।
দেখো পরবর্তী এই প্রশ্নটা কি বলছে, দেখো এখানে বলছে যে একটি নির্বাচনে, দেখো এখানে একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিল, মানে 25% ভোট দেয়নি। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট অবৈধ বলে, মানে বাতিল হয়েছে, অবৈধ ছিল তাই। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9,261টি ভোট পেয়েছেন। এত ভোট পেয়েছেন, তবে মোট ভোটারের সংখ্যা বার করতে বলেছে। দেখো এই প্রশ্নটা, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, যারা ভোট দিয়েছেন তাদের 2% ভোট বাতিল হয়েছে। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9,261টি ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটারের সংখ্যা বার করতে বলেছে। দেখো মোট ভোটার আমি 100 ধরছি, ঠিক আছে। তাহলে 75% ভোটদানে বিরত ছিল, তাহলে ভোট কত দিয়েছে? 25% বিরত থাকলে 75% ভোট দিয়েছে। 2% যদি বাতিল হয় তাহলে সঠিক ভোট কত ছিল? 98/100 করছি। তারপরে বলছে 75% পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন, 75% পেয়েছেন, মানে 75/100, এই ভোটটা তিনি টোটাল পেয়েছেন। আর এরই মান কত বলে দেওয়া আছে? 9,261। দেখো এবার এটাকে যদি কাটি, দেখো এখানে এটা 3 হবে, 3 25 75, 4 25 100, এখানে 3 25 75, 4 25 100, এখানে 49 করে দাও, 49, আর এখানে হলো 50। যদি কাটো এটাকে 7 দিয়ে কাটো, 7 7 49 হয়। এটা যদি 7 দিয়ে কাটি আমি, তাহলে 7 একে 7, 3 7 21, 3 7 21, 7 দুগুণে 14, 15 16, 2 10 11, আবার 3 7 21। দেখো আবার যদি 7 দিয়ে কাটি একে, 7 দিয়ে কাটলে 7 একে 7, 7 একে 7, 8 9 10 11 12 13, কত হচ্ছে? 62। তাহলে 7 8 56, তাহলে কত থাকছে? 7 9 63। কাটলো। এবার একে 3 দিয়ে কাটো, 3 দিয়ে যদি কাটি আমি তাহলে 3 6 18, 3 3 9, আবার 3 দিয়ে যদি কাটো তাহলে এটা হবে 3 দুগুণে 6, 3 1 3, তাহলে এখানে কত থাকলো? 21। তাহলে এদিকে কত থাকছে? 4 4 16, 5 16 80, 800 আর 21, তাহলে কত হবে? 8 1 8, 8 দুগুণে 16, দুটো 0। এটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ করে, তাহলে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দেয়? এখানে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দেয় সেটা জিজ্ঞাসা করছে। তাহলে তার যদি সিপি আমি ধরি 100 টাকা, আর এখানে প্রফিট কত প্রফিট করছে? 25, তাহলে এসপি কত ধরতে হবে? 125, ঠিক আছে। তাহলে তার সিপি যেটা সেই দামে কিন্তু সে বিক্রি করছে, ঠিক আছে। তাহলে আমি ও 125 টাকায় দিচ্ছে, কিন্তু সেই তার ক্রয় মূল্যের জিনিস আমি জানি। সে ধরি আমি এক্স পরিমাণ কাপড় দেয়, কত সেন্টিমিটার সেটা জিজ্ঞাসা, ধরি এক্স পরিমাণ দেয় 125, এখানে গুণ, সে এক্স পরিমাণ দেয় 125 টাকা করে, সমান যেটা সেটাই কিন্তু এই 100 টাকার যে ক্রয় মূল্যের যেটা সেটাই, ঠিক আছে। তাহলে কত পরিমাণ দেয় আমি জানি না, তার জন্য এক্স সমান কত হবে? এখানে 125, আর একটা লাইন করছি আমি তোমাদের জন্য। 100 নিচে কত হবে? গুণে থাকলে এদিকে ভাগে আসে 125, এটা তোমরা জানো। তাহলে যদি কাটি আমি তাহলে কত হবে? 0.8, ঠিক আছে। তাহলে যেহেতু এটা মিটারে আছে, সেন্টিমিটার করার জন্য আমাকে কী করতে হবে বলো? সেন্টিমিটারের জন্য এত মিটার, তাহলে একে যেহেতু সেন্টিমিটারে অ্যান্সার চেয়েছে, তার জন্য এই 0.80কে 100 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? 80 সেমি বা সেন্টিমিটার, এটা অ্যান্সার। এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে, 19% বিক্রি করে 19% লাভ করে, কোনো ছাড় না দিত তার কত পার্সেন্ট লাভ হতো? এই অঙ্কগুলো কীভাবে করবে তুমি দেখো। আমি সিপি ধরছি যে 100, 19% লাভ করে, তাহলে এসপি কত হবে? 119, যেহেতু 19% লাভ করছে। আর এখানে যদি আমি এমপির কথা বলি, তাহলে সে কিন্তু 15% ছাড় দিয়েছিল। সিপি থেকে এমপিতে আসলাম, এবার এসপি থেকে আমি এমপিতে যাব, ঠিক আছে। তাহলে এই 119 গুণ 100 যেহেতু সে 15% ছাড় দিয়েছিল, তাই আমি এখানে লিখব 85, ঠিক আছে। তাহলে কাটো এবার, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 17 85, এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এটা 5 20 100, এটা কাটছি না আমি, 5 20 100, 17 দিয়ে এটা কাটবে 7, কারণ 7 7 49 9 দেখা যাচ্ছে, এটা 7 দিয়ে কাটবে। তাহলে 7 20 কত হবে? 140। সে যদি কোনো ছাড় না দিত,
মানে এই এমপি যেটা ধার্য মূল্য করা ছিল বা মার্ক প্রাইস, সে যদি এই দামে বিক্রি করতো তাহলে তার কত লাভ হতো। আর দামটা তো 100, সে যদি 140-এ বিক্রি করে তাহলে আমরা জানি কত লাভ হচ্ছে, 40% লাভ। 100 মাল 140-এ বিক্রি করলে কত লাভ, 40% লাভ। 40 লাভ, যেহেতু 100-র উপরে তার জন্য পার্সেন্টটাও 40% হবে। যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা ও 3 বছরে 6,655 টাকা হয়, তবে সুদের হার কত শতাংশ ছিল। দেখো এখানে 1 বছরে কোনো অর্থর পরিমাণ হচ্ছে, এই একটা অর্থ ধরো 1 বছরে কত হচ্ছে 5,500 টাকা, এটা 1 বছরে হচ্ছে, আর 1 বছরে হলো। আর তৃতীয় বছরে হচ্ছে, এটা দ্বিতীয় বছর, আর এটা তৃতীয় বছরে হচ্ছে 6,655। তাহলে দেখো, তাহলে এটা কি, আমি যদি এটা প্রথম বছর, এটা পি টাকা, এটা প্রথম বছর হলো, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর। তাহলে এখানে দেখো যে যদি আমি এটা যদি আমি আসল ধরি দ্বিতীয় বছরে, তাহলে দ্বিতীয় আর তৃতীয় বছরের, দেখো দ্বিতীয় বছর দেওয়া নেই, তৃতীয় বছর মানে 2 বছরের গ্যাপ। তাহলে এটা যদি আমি আসল ধরি তাহলে 2 বছরে, আমি এটাকে ধরলাম আসল, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি আমি আসল ধরি 5500, আর এটা 6,055, এটা আমি আসল ধরলাম। এটা 2 বছরের আমি ধরছি এখানে, কারণ এখান থেকে এই গ্যাপটা 2 বছরের। তাহলে এটা 2 বছরের। তাহলে যদি কাটি আমি, তাহলে 5 দিয়ে কাটলে 11 দিয়ে কাটছি, 500, আর এটা 6, 11, 66, 0, 5, 11, 55। আবার যদি কাটি আমি 5 দিয়ে, তাহলে এটা হবে 100, 5, 12, 60, 5 1 5। যেহেতু 2 বছরে আছে, আমাকে 1 বছর করার জন্য কী করতে হবে, এটাকে রুট করতে হবে আমাকে। যদি আমি রুট করি তাহলে কত, ওপরে 10 আর নিচে কত হবে 11, 11, 121 মানে 11। আমি ওপরেরটা কী ধরেছিলাম, এটা পি ধরেছিলাম ওপরেরটা, আর এটা কী ধরেছিলাম, আসলের সাথে সুদ মানে এ, ঠিক আছে। তাহলে আমি জানি 10 টাকা 11 টাকা হচ্ছে, তাহলে 10 টাকা 1 টাকা সুদ 1 বছরের মধ্যে, তাহলে 100-তে কত কাটো, কত 10% হচ্ছে না। একটি আয়তকার মাঠের পরিসীমা 20 সেমি এবং ক্ষেত্রফল 24 বর্গ সেমি হলে মাঠের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য জানতে চেয়েছে। দেখো পরিসীমা বলে দেওয়া আছে, আমরা পরিসীমা মানে কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে x প্লাস ওয়াই, আমি দৈর্ঘ্য আর প্রস্থ ধরলাম দুটো, এর মান যদি দেওয়া থাকে 20, তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে কত হবে 10। তাহলে আমি কী পাচ্ছি, x প্লাস ওয়াইয়ের মান কত পেলাম 10। আবার বলেছে তাদের পার্থক্য, তাহলে x আর y একে যদি গুণ করিয়ে তাহলে কত বলেছে 24 বলেছে। তাহলে দুটোকে যোগ করে 10 আর দুটোকে গুণ করে 24। তাহলে আমি যদি দৈর্ঘ্য 6 ধরি আর প্রস্থ 4 ধরি, 6 আর 4 যোগ করলে 10 হয়, আবার 6 আর 4 গুণ করলে 4 6 24 হয়। এগুলো তো খুব সোজা অঙ্ক, বুঝতে পেরেছো। তাহলে পার্থক্য জানতে চেয়েছে, তাহলে 6 আর 4 পার্থক্য কত, 2। দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য জানতে চেয়েছে 2, এটাই অ্যান্সার। একটি ঘড়িতে প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, প্রতি ঘন্টায় 6 মিনিট স্লো হয়ে যায়। সকাল 7টার সময় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হয়, বিকেল 4:20 ত্রুটিপূর্ণ সময় জিজ্ঞাসা করছে। দেখো আমি এই অঙ্কটা, অনেকে হয়তো অনেক রকম নিয়মে করবে, অনেক ভালো ভালো নিয়ম হয়তো অনেকেই করে। আমি যে অঙ্কটা করবো একদম অতি সাধারণ একটা নিয়মে। বলেছে প্রতি ঘন্টায় 6 মিনিট পেয়েছে, আমি যদি ধরি এখানে যে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে সে 6 মিনিট করে পিছিয়ে যায়। অতি সাধারণভাবে তোমরা দেখো অঙ্কটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। তাহলে বলেছে সকাল 7টার সময় মিলিয়েছিল, তারপরে 4:20 বিকেল। তাহলে 7টা থেকে 4:20 কত হয়, 7টা থেকে 12টা মানে এদিকে 5 ঘন্টা, তারপরে 4:20 কত হচ্ছে, এদিকে 20 আর এদিকে 5 ছেড়ে 9, 9 ঘন্টা 20 মিনিট। 9 ঘন্টা 20 মিনিট মানে কত, 6 9 54, 540 প্লাস 20, 560 মিনিট টোটাল। 60 মিনিটে যদি 6 মিনিট পেছায় তাহলে 560 মিনিটে সে কত পেছাবে, 1 মিনিটে পেছাবে 60, তাহলে 520-তে কত পেছাবে না 560-এ, এটা পেছাবে 6/60 গুণ 560। কাটো 6 আর 6 এখানে 0 0 কাটলাম, 6 6 কাটলাম, তাহলে কত 56 মিনিট সে পিছিয়ে যাবে। তাহলে 4:20 থেকে 56 মিনিট সে পেছাবে। দেখো এখানে 4:20 বাজছে, সেখান থেকে 56 মিনিট পেছাবে। তুমি 4:20টাকে 3:80 তো লেখা যায়, কারণ এখান থেকে 60 আমি বার করলাম, করে এখানে আমি 60 যোগ করলাম। এরকম তো করা যায়, তোমরা আগে সেই 5 6-এর অঙ্কতে এরকম অঙ্ক করেছো তোমরা, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখলাম 3:80 মিনিট লিখলাম। তাহলে 80 মিনিট থেকে আমি 56 বিয়োগ করবো, একটু সুবিধা হবে আমার। তাহলে এখানে দেখো 4 10 আর 6 2, আর এখানে হলো 3, কত বাজবে তাহলে 3:24। এক ব্যক্তি 2000 টাকা 2টি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখলেন। প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% ও 20% হারে
সুদ দিলে মোটের ওপর সে 320 টাকা সুদ পায়। প্রথম অংশ কত ছিল? দেখো এখানে দুটো অংশের কথা বলেছে। আমি যদি ধরি প্রথম অংশ সমান এক্স, তাহলে প্রথম অংশ যদি এক্স হয় তাহলে এক্স গুণ 10 গুণ 1/100 এটা সুদ পেলাম আমি, কারণ আমরা জানি পিটি r/100, পি মানে আসল, টি মানে এখানে টাইম 1 বছর, আর মানে সুদের হার বাই 100 এটা সুদ, প্লাস দ্বিতীয় সুদটা কত হবে 2000 মাইনাস এক্স, কারণ প্রথম অংশে যদি এক্স টাকা দিয়ে তাহলে এক্স টাকা 2000 থেকে কমবে, গুণ 20 গুণ 1/100, আর এটা সমানই বলছে সে 320 টাকা। তাহলে দেখো এখানে একটা 0 0 কাটছে এখানে, তাহলে এখানে x/10 থাকছে, এখানে দেখো 20কে এটা 5 দিয়ে কাটবে, 5 20 100 হয়, তাহলে এখানে কত থাকবে 2000 মাইনাস x/5 থাকছে সমান 320। যদি আমি এলসিএম করি এটাকে তাহলে এটা 10 হবে, এখানে হলো 10। তাহলে দেখো তোমরা এখানে থাকছে x প্লাস 2 দিয়ে কাটলে এটা 4000 মাইনাস 2x সমান 320। তাহলে এটা যদি দেখো এখানে মাইনাস 2x আর এখানে x, তাহলে কী হবে এখানে মাইনাস x প্লাস 4000 সমান কত হবে? আমি যদি এটা কোনো দিকে গুণ দিয়ে তাহলে কত হবে 3200 হয়ে যাবে। তাহলে আমি যদি মাইনাস x সমান, এটা যদি ওইদিকে যেতে তাহলে মাইনাস হবে, 3200 থেকে যদি 4000 বাদ দিয়ে তাহলে মাইনাস, যেহেতু সাইনটা এখানে প্লাস আছে ওইদিকে মাইনাস হবে, বড়োর আগে যেহেতু মাইনাস তার জন্য মাইনাস 800 হবে, আর এখানে মাইনাস তো আছে, তাহলে মাইনাস মাইনাস যদি কাটি আমি তাহলে x সমান কত হবে 800। আর 800টা কোন অংশ? প্রথম অংশ বলেছিলাম। উত্তরে কি জানতে চেয়েছে? প্রথম অংশ জানতে চেয়েছে, তাহলে 800 অ্যান্সার। একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত থাকবে? এই অঙ্কগুলো তোমরা এই সব থেকে যেটা ভালো নিয়ম, খুব সহজে হয়। দেখো 20 লিটার দুধের কথা বলেছে, 20 লিটার আছে, তাহলে আমি এটাকে 4 লিটার করে তুলছি, তাহলে থাকবে কত 16/20। এটা এই পদ্ধতি আমি কভার করছি, দুবার করছি, যেহেতু মানে একবার করে আরও একবারের কথা বলছি, তার টোটাল দুবার, তাহলে স্কোয়ার দেবো। আমি যদি 4 দিয়ে কাটি তাহলে 4 একে 4, 4 5 20। তাহলে দেখো এটা হবে 4/5 গুণ 4/5, যেহেতু স্কোয়ার আছে দুবার আমি লিখে দিলাম। 5 দিয়ে যদি কাটো তাহলে কত হবে? এটা 4, তাহলে 4 4 16, 4 16 কত হবে 64/5। এটা ভাগ করার সব থেকে ভাগ করারও একটা নিয়ম আছে তোমাদেরকে বলে, যেহেতু নিচে 5 আছে, নিচে যদি 10 হয় তাহলে আমরা জানি উপরে একটা দশমিক হয়ে যায়, তাহলে তুমি নিচের টাকা 2 দিয়ে গুণ করো, উপরের টাকা 2 দিয়ে গুণ করো। 164কে 2 দিয়ে গুণ করলে কত হয় 128, নিচে কত হবে 10, যেহেতু 10 আছে তার জন্য ভাগ করা খুব সোজা, এখানে একটা দশমিক দিয়ে দেবো, তাহলে 12.8 এটা হবে অ্যান্সার। দেখো দেখো খুব একটা ভালো অঙ্ক এখানে। 1000 টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। যখন এই ডিফারেন্স জানতে চাইবে, এর একটা সূত্র আছে, যেই সূত্রতে আমি করি খুব তাড়াতাড়ি অ্যান্সারটা বেরিয়ে যায়। যখন 2 ইয়ার্সের কথা বলবে তখন তোমরা সেই সূত্রটা কি লিখবে? পি ইকুয়াল টু, পি মানে আসল, ডিফারেন্স ইন্টু 2 বছরের বললে 100 গুণ 100 বাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে যে সুদের পার্সেন্টের কথা বলবে। আর যদি এখানে 3 ইয়ার্সের কথা বলে তাহলে তোমরা এটা একটু লিখতে হবে, ডিফারেন্স গুণ 100 গুণ 100 গুণ 100। 3টা 100 কেন দিলাম? কারণ এখানে 3 বছরে লিখছি। এখানে আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর, ঠিক আছে, 300 প্লাস আর, এটা হচ্ছে 3 বছরের সূত্র। ঠিক আছে, এই তোমরা এই পদ্ধতিতে করবে, খুব তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো আমি এখানে যেহেতু 3 বছরে বলেছি, আমি এই সূত্রের মধ্যে আমি এই পদ্ধতিতে আমি এটা করে দেখাচ্ছি অ্যান্সারটা। দেখো আর কী বলেছে, প্রথমে পি মানে আসল কত বলা আছে এখানে 1000 ইকুয়াল টু, ডিফারেন্স বার করতে দিয়েছে আমাকে, তাহলে 3টে 100 লিখবো বাই কত লিখবো আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি 10 10 100, বা তুমি দুবার এইভাবে 10 গুণ 10 লিখতে পারো, 10 গুণ 10 লিখতে পারো, ঠিক আছে, গুণ 300 প্লাস আর 300, আর তার সাথে আর মানে 10 যদি যোগ করি তাহলে কত হবে 310। ঠিক আছে, দেখো 10 10 100 আর একটা 100 তুমি কেটে দাও, এখানে 1 2 3টা শূন্য আছে, এখানে 1 2 3টা শূন্য কাটো, একটা শূন্য একটা শূন্য, দেখো আর কিছু নেই, তার ডিফারেন্স ইকুয়াল টু কী থাকবে 31। এটাই হবে অ্যান্সার, খুব সহজে বেরিয়ে যায়। তো এটা হচ্ছে সেই শেষ অঙ্ক 100 নম্বরের। দেখো এখানে 100 নম্বর। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করো।